সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ, যেখানে ৮০% মানুষই এই দেশে কৃষিকাজের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন যুগ যুগ ধরে। কৃষিকাজে আধুনিকতার ছোঁয়া লেগেছে অনেক আগেই এবং কৃষকরাও বেশ সচেতন হয়েছেন আগের থেকে। সনাতনী ব্যবস্থা থেকে বের হয়ে তারা কিন্তু আধুনিক কৃষিতে ঝুঁকেছেন এবং যার ফলশ্রুতিতে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় উৎপাদন কিন্তু বেড়েছে, সেই সাথে নতুন নতুন জাত উদ্ভাবন হয়েছে। তবে আগে একটা সময় কিন্তু আমরা বেশ লক্ষ্য করেছি যে কৃষকদের মাঝে একটা প্রবণতা ছিল খাবারে অতিরিক্ত বা ফসলে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করা, যেটা কিন্তু এখন দিনে দিনে অনেকটাই কমে গেছে। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকার অদূরে সাভার উপজেলার একটি গ্রামে, যেখানে আশেপাশে আপনি যতদূর চোখ যায় দেখবেন যে শুধু সবজি আর সবজি, মানে নানান ধরনের সবজি এখানে উৎপাদন হচ্ছে। চলুন তাহলে নিরাপদ খাদ্যের সন্ধানে আমরা বেরিয়ে পড়ি এবং জানবো আরো অনেক অনেক তথ্য। আজকের আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর, একদম মেঘলা মেঘলা, খুব বাতাস। তো আমি আপনার ব্লকে দেখছিলাম যে অনেক কৃষক কাজ করছেন, ওই পাশেও কৃষকরা কাজ করছেন, ওখানেও দেখতে পাচ্ছি। ওনাদের সাথে কি একটু কথা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনি ওনাদের সাথে কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনারা? ভালো আছি, আপনারা ভালো আছেন তো? ভালো আছি। কাজ করছিলেন ভাইয়ের সাথে দেখলাম। হ্যাঁ, পটল তুলছিলাম। তো এই পটল কি বাড়িতে নিয়ে রান্না হবে? হ্যাঁ। কেমন লাগে আসলে কৃষি কাজ করতে? কারণ আমরা তো দেখি আমাদের দেশে শুধু ছেলে মানুষই হচ্ছে কৃষি কাজ করে। আপনি কিভাবে দেখেন কৃষি কাজকে? ভালো লাগে আমার কাছে, তাই আসি, তাই করি, অনেক ভালো লাগে। আর নিরাপদ খাদ্যটা নিজে খাই, অন্যকে খাওয়াই, আমার কাছে এই জিনিসটা আরো ভালো লাগে। যে বিষমুক্ত সবজি কিভাবে উৎপাদন করছেন? আমরা বিষমুক্ত সবজি উৎপাদন করছি ওই কৌটার মাধ্যমে, যেগুলা আপনার পোকা দমনের, মানে ফেরোমন ফাঁদ। ফেরোমন ফাঁদ সেটা। আরেকটা জিনিস আছে আমরা আপনার আটা জাতীয় একটা জিনিস আছে, ওটা দিয়ে আমরা এই পোকা দমন করি। এমনি রাসায়নিক কীটনাশক খুব কম দিই, কারণ এটা ক্ষতিকারক। গিয়ারিং পোকা ধরে, যেমন কিছু পোকা আছে যেগুলা ফাঁদ দিয়া মারা যায় না, ওই পোকাগুলা ধরলে আমরা কিছু কিছু ক্ষেত্রে কীটনাশকটা ব্যবহার করি, কিন্তু আমরা ওই কীটনাশকটা ব্যবহার করি খুব কম মাত্রা। আমরা আপনার ক্ষেতের মধ্যে রাসায়নিক সার তেমন দিই না, বাড়িতে গোবর সার আছে, ছাগলের পৃষ্ঠা আছে, ওগুলো আমি ব্যবহার করি অতিরিক্ত মাত্রা বেশি, যেগুলা গাছ ভালো থাকে, হ্যাঁ সবজিগুলো ভালো থাকে। এই সময় তো আপনার বৃষ্টি বাদল বেশি, পোকামাকড়টা আপনার দমন করা যায় না সহজে, এটা পাতার নিচে লুকায় থাকে, ওই পাতার উপরে ভাড়ায় আসে না। দেখছিলাম বেশ অনেকখানি পাতা খেয়ে ফেলেছে। দেখবেন আপনার এই পোকাগুলা পাতার নিচে, কারণ আমরা যখন স্প্রে করি ওটা উপরে পড়ে, কিন্তু নিচের পোকাটা দমন হয় না। যে ফাতরা আছে ওই জিনিসটা ব্যবহার করলে ওটার ঘেরানে ওই পোকাগুলো, সব পোকাগুলোই দমন হয়। আমরা তো একটা পটলের মাচার সামনে দাঁড়িয়ে রয়েছি, তো এই পটল ছাড়া আর কি কি সবজি উৎপাদন করছেন? পটল ছাড়া আপনার সবজি আছে, যেমন এই একটা লতি কচু আছে, ওই জায়গায় আপনার আছে মিষ্টি কুমড়া শাক আর লাউ শাক, আর ওই মাচাটার মধ্যে আমি শসা লাগানোর চিন্তা ভাবনা করতেছি। আর ওই যে খালি জায়গাটা রয়েছেন ওটা আমি পুরাটাই ডিপ দিয়া লাউ চাষ করবো। কিছু পেঁপের পাতা চারা ফালাইছি, যেমন ওই যে পেঁপে গাছ ওদিকে লাগাইছি। এই সাইড গুলা দিয়ে আমি চাইছি যে এই বছর নিজে নিজে বুদ্ধি করছি যে আমার বাড়তি খরচটা এই জায়গাটা খালি থাকে। আমি যদি চতুর সাইড দিয়ে পেঁপে গাছ লাগাই, যেমন 50টা পেঁপে গাছ লাগাইলে আমি অন্যান্য সবজির চেয়ে আমার পেঁপের লাভবান ভালো হবো। মানে একটা গাছে অনেকগুলো, ওই দেখেন একটা গাছে অনেকগুলো পেঁপে ধরছে, যেমন আমি একটা পেঁপে বেচছি 150 টাকা বেচছি, তাহলে এই গাছে পেঁপে আছে অনেকগুলো, মানে পেঁপেটা আপনার বেশ লাভজনক। হ্যাঁ, এটা লাভজনক। এই যে পটলটা দেখতেছি, আমরা তো জানি যে পটল চাষ বেশ একটু কষ্টসাধ্য, মানে অনেক যত্ন করতে হয় পটলের। এটা যত্ন করতে হয়। পটলটা কিন্তু দীর্ঘমেয়াদী ফসল, এটা অনেক লাভজনক। এটার মধ্যে তেমন কিছু লাগে না, এটার মধ্যে সামান্য জৈব সার দিলে আর সামান্য কীটনাশক দিলে এটা করা সম্ভব, কারণ এই পটলগুলা আপনার খাইতে সুস্বাদু। মানে আপনাদের এখানে মহিলারা বেশি বাজার করে? হ্যাঁ, অনেক মহিলারাই বাজার করে বেশি, কিন্তু এরা বলে যে আমগো সবজিগুলোর মধ্যে একটু মজা বেশি, বা আপনার কটা বেশি দামে নেই, আপনার কটা নিরাপদ, কিন্তু আপনার টেস্ট বেশি। প্রতিদিন তো আপনারা আসছেন খেতে, তো ওই যে পরাগণটা কিভাবে হয়? এটা কি হাতের সাহায্যে করাতে হয় নাকি প্রাকৃতিক কোনো ভাবে? এটা প্রাকৃতিক ভাবে আপনার মৌমাছির মাধ্যমে এই জিনিসটা পরাগায়ন হয়, কিন্তু আমাদের শুধু যত্ন করতে হয়। যেমন আপনার কিছু মরা পাতা এগুলা ফালাই দিতে হয়, তারপরে কিছু আগা আপনার বাইক সাইড হয়ে যায়, এগুলা ওই ফাঁকা জায়গা বলট করে দিতে হয়। যেমন এই আগাগুলো ফাঁকা আছে, এই আগাগুলো দিয়ে দিয়েছি। সবচেয়ে বেশি জটিলতা হয়ে যায় আপনার বৃষ্টি। যদি বৃষ্টি আপনার পটল গাছের গোড়ায় পানি থাকে, ক্ষতিটা হয়, এছাড়া আর কোনো ক্ষতি নাই। তাহলে তো পয় নিষ্কাশন ব্যবস্থাও ভালো রাখতে হয়। হ্যাঁ, আমরা এই জন্য আপনার পয় নিষ্কাশন ব্যবস্থা রাখছি। এই বছর কেমন দেখছেন আসলে আবহাওয়াটা?
এই বছরটা আবহাওয়া খুবই খারাপ। এই বছর যেরকম দুর্ভোগ, এই কারণে আমি অনেক দিন ধরে কৃষি কাজ করি, এই পটল ক্ষেত অনেক দিন ধরে করি, কিন্তু এই বছরই ক্ষতির মাত্রাটা বেশি। আসলে এই বছর আমরা দেখছি যে বৃষ্টি অতিরিক্ত মাত্রায় হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনার ফসলের কি ক্ষতি হচ্ছে? আপনার এই যে কলিগুলা আছে, এই কলিগুলা আপনি দেখেন যে প্রত্যেকটা আগা আগা কলি আছে। যখন বৃষ্টি না হইতো তাহলে তো একটা আগার মধ্যে আপনার 10টা 15টা করে আপনার পটল থাকতো, কিন্তু এখন দেখা যাচ্ছে প্রত্যেকটা আগার মধ্যেই পটল একটা বা কত আগায় নাই, এই যে আছে অনেক পাতলা। ফুল আছে ঠিকই, বৃষ্টির কারণে, অতিরিক্ত বৃষ্টির কারণে ফলনগুলা নষ্ট হয়ে যাচ্ছে। আপা, আপনাকে তো অনেকক্ষণ দাঁড় করাই রাখছি আমি, মানে হচ্ছে এই যে আপনি রান্নার জন্য পটল তুলছিলেন, কারণ আমার জন্য তো দেরি হয়ে গেল আপনার। সমস্যা নেই। তো আপা, আপনার হাতে কিন্তু রান্না খাইতে চাই। আচ্ছা ঠিক আছে, খাবেন? ঠিক আছে, আপনি তাহলে রান্নার জন্য যান, আমরা ভাইয়ের আরো ফসলের ক্ষেতগুলো দেখে আসি। ভাই চলেন, আমরা তাহলে আপনার ওই লাউয়ের ক্ষেতটা একটু দেখে আসি কি অবস্থায় আছে। আপা চলেন। সুন্দর দেখলাম মরিচও রোপণ করেছেন। বাজারে তো মরিচের দামে হাতি দেওয়া যায় না, মানে এত দাম। আমরা যে ক্ষেতের মরিচ তুলে বেশি, ওরা 1 কেজি মরিচ আপনার 400 350 টাকা কেজি, এই মরিচটার দাম। এই দেখেন, এই যে গাছ আমাদের দেশি মরিচ। হ্যাঁ, বাড়তি কিছু করি, এগুলা আগে করতাম না, চিন্তা করি যে এই জায়গাটা একটা কিছু করি বা মরিচ লাগাই দিছি। তো ভাই, আপনার সাথে কিন্তু আরো কথা বলবো যে আরো কি কি নিয়ে আপনি আবাদ করছেন এবং ফসলের সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানবো। নিয়ে নিচ্ছি বিরতি। দর্শক, এই সবজি আবাদ নিয়ে আরো কথা বলবো, তবে নিয়ে নিচ্ছি এই পর্যায়ে আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে ছোট্ট একটি বিরতি। আমাদের সাথেই থাকুন। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। এই পাশে যে লাউ আপনি বলছিলেন যে মানে অতিবৃষ্টির কারণে এবার ফলনটা ওরকম ভালো দেখা যাচ্ছে না বা আশানুরূপ ফল পাচ্ছেন না। আমি অলরেডি দেখছি যে এগুলো একদম নুয়ে পড়েছে। এগুলো কি অতিবৃষ্টির জন্য? অতিরিক্ত বৃষ্টির জন্য আপনার গোড়া পানি জমে গেছে। এবং লাউয়ের স্বাস্থ্য তো মনে হচ্ছে যে এটারও ক্ষতি হচ্ছে। এটা আপনার এই যে গাছটা মারা গেছে, এই গাছটার মধ্যে আপনার মারা গেছে, এই কারণে লাউটা আপনার, এই লাউটার অবস্থা এরকম হয়েছে। এই দেখেন, এই গাছটার মধ্যে কতগুলা মাল, এইদিকে মাল, কিন্তু যে গাছগুলো ভালো আছে ওই গাছগুলোর মধ্যে আপনার মাল ভালো আছে, কিন্তু এই সময় লাউ আপনার ধরে প্রচুর। কিন্তু যদি আপনার আটটু উঁচু জমিতে লাগাইতে পারতাম তাহলে আটটু ফলন অনেক বেশি। আমগো এরকম আপনার জমি নাই যে সরাসরি পানি দিন করে নামান যায়, এই কারণে এই গাছের এই ক্ষতি। লাউ তো 12 মাসের সবজি, তো লাউয়ের বাজার তো বেশ ভালো মনে হয়। হ্যাঁ, লাউর বাজার অনেক ভালো। একটা লাউ আপনার 90 টাকা 100 টাকা পর্যন্ত বিক্রি হয় পাইকারি। তরকারি ক্ষেত্রে অনেক পরিশ্রম কইরা সবজি ক্ষেত্রে টিকে রাখতে হয়। এই টিকানের উদ্দেশ্যটা হলো আপনার অনেকটা বাজার পাওয়া যায় ভালো, এই সময় অল্প তরকারিও নেই, তো আমাদের পোষায়। এই যে দেখেন গাছ, আপনার এত বৃষ্টির মধ্যে কিছুটা গাছ মরছে, কিন্তু কিছুটা গাছ এখনো ভালো আছে। যে পরিমাণ লাউ আছে মাশাআল্লাহ আমাদের পোষায়। সারা বছর কেমন লাউ উৎপাদন করেন? সারা বছর লাউ তো কেবল 12 মাসেই উৎপন্ন হয়, কিন্তু সবচেয়ে ফলন বেশি ধরে আপনার ভাদর মাস, আশ্বিন মাস, কাতি মাস পর্যন্ত সবচেয়ে ভালো ফলন ধরে। এবং বলছিলেন তারপরে কিন্তু পরিশ্রম কমে যায়। এখন যেমন আপনার পরিশ্রমটা বেশি, যেমন আপনার পানি বাঁচতেছে, পানি হিস্সা ক্ষেত্রে সরান লাগতেছে, তারপরে আপনার কোন দিক দিয়ে আবার পানি অন্য জমিতে ঢুকতেছে কিনা এগুলো খেয়াল রাখা লাগে। আপনার এই লাউয়ের মাচায় উপর থেকে তো দেখছি যে বেশ ভালো ফুল আছে এবং নিচেও আমি বেশ কিছু লাউ দেখতে পাচ্ছি, যদিও কিছু গাছ এখানে মরে গেছে, তারপর আমরা একটু কি নিচ থেকে দেখতে পারি? তাহলে এদিক দিয়ে আসুন, এদিকটা আমি আপনাদের দেখাচ্ছি। বাহ, এই পাশে তো বেশ ভালো হয়েছে লাউ। এই দেখেন, আমরা অলরেডি নিচে চলে আসছি এবং দেখতে পাচ্ছি যে এমন এই লাউটা একদম পূর্ণাঙ্গ হয়েছে, মানে আরেকটু মনে হয় বড় হবে নাকি? দেশি লাউ এতটুকুই হয়? একটু বড়। আচ্ছা, কারণ এই গাছটা সবল, যে একটা আছে ওই গাছটা যেটা আপনার মারা গেছে, ওই গাছটা এই যে মারা গেছে দুর্বল, আর যেটা আপনার সবল গাছ এটা এই। তাহলে তো লসই হবে আমি যদি মনে করি, কারণ এগুলো তো ছোট, এগুলো তো আর আপনি বাজারে কি বিক্রি করতে পারবেন? হ্যাঁ, এগুলা বিক্রি করা যায়, এগুলা একটু বড় হইব, কিন্তু এগুলা একটু বড় হইলে 20 টাকা 25 টাকা বিক্রি হয়, মানে দামটা কম পাবেন আর কি, কিন্তু এটা দাম বেশি। আচ্ছা, এটা আপনার কতটুকু জমির উপরে করেছেন এই লাউয়ের মাচাটা? এখানে আপনার 20 শতাংশ জায়গা। 20 শতাংশ। কতগুলো গাছ লাগানো আর কি? এখানে আপনার 60টা থল আছে। এই 60টা থল থেকে কেমন উৎপাদন আপনি চিন্তা করছেন?
আমরা তো মনে করেন একদিন পর পর আজকে কাটছি, আবার কালকার দিন পরে আবার পরশু কাটবো, যেমন 50টা করে কাটি। মোটামুটি এই জায়গা থেকে লাউ 1 লক্ষ টাকার মতো বেচা হয়েছে। আর এই যে দেখছেন যা আছে মনে আরো আশা করি যে আরো 30-40 হাজার টাকা বেচা যাবে। তো মানে এগুলো তো আরো কয়েকদিন থাকবে নাকি? বড় হতে তো হ্যাঁ, সময় লাগবে। যদি ভালো আছে, যদি আর বৃষ্টি না হয় তাহলে এডি আশ্বিন কার্তিক মাস পর্যন্ত ফলন দিবে। আচ্ছা, এটা আমাদের কি হাইব্রিড নাকি না না, দেশি? এটা আমরা দেশি আচ্ছা, বা দেশি জাত থেকে আমরা নিজেরাই বীজ রাখিয়া আবার এই বীজটা এটা ভালো হয় সেই বীজটা আপনারা রেখে দেন। এই আচ্ছা, বীজটা আমরা রাখি দিই। তার মানে তো বেশ লাভজনক লাউ চাষ। তো এই গাছগুলো থেকে যখন সব আপনি হারভেস্ট করে ফেলবেন, তারপরে কি আবার নতুন করে বীজ লাগাবেন নাকি একই খরচে আবার আপনি লাউয়ের উৎপাদন করতে পারছেন? আমরা এই গাছগুলো তখন আপনার মারা যদি একবার পুরোপুরি মারা যায়, তখন আমরা এই গাছগুলো আবার কাইটা এইগুলো জাংলাটা ছাপা করবো। ছাপা করার পরে যদি মনে করি যে এটা লাউ লাগামু বা লাউয়ের পরিবর্তে জালি লাগামু বা চিচিঙ্গা আছে ওটা লাগামু, আমরা এটা করতে পারবো। কিন্তু আমাদের মাচাটা তো ভালো থাকবে, গাছগুলো আসে মারা যাবে, কিন্তু আমাদের মাচাটা যতদিন থাকবো আমরা একটার পরে একটা ফসল উৎপাদন করতে থাকবো। চলেন আমরা একটু ওদিকে যাই। চলে। আচ্ছা, আপনার এই লাউ চাষ নিয়ে আমি আরো একটু জানতে চাই যে এই জমিটাতে আপনি যে যতটুকু পরিমাণে হচ্ছে লাউ চাষ করেছেন, তো এখান থেকে আপনার খরচ বাদ দিয়ে বা কেমন লাভ থাকে? এটার লাভটা অনেকই বেশি যদি আপনার লাউ ক্ষেত ভালো থাকে। এই যে দেখলেন আরো গাছগুলা না মরতো, ভালো থাকতো, ওর টাকার কোনো অভাব নাই। আপনার এখন তো বললাম যে একটা লাউ 80 টাকা 90 টাকা, এর নেচার লাউ বিকেন যে একটা জাগলা দিছি, এটার খরচটা কিন্তু বেশি না। ওইটা তো একবারই আপনার খরচ হচ্ছে। এই একটা মাজার মধ্যে আপনার এই একটা ফসল খামু, আরো একটা ফসল খামু, এই ফসলটা যেমন খাইলাম 3 মাস, আরেকটা ফসল করলে ওই ফসলটা আমি 6 মাস ধরে খাইতে পারি। দুইটা ফসল করলাম একটা খরচ দিয়ে। পরিবহনে তো খুব একটা ঝামেলা হয় না, মানে সহজেই আমরা হচ্ছে আধা ঘন্টা বা 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমরা চলে যাচ্ছি এবং এই আপনারা ফ্রেশ সবজিটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। কারণ অনেকে এত চিন্তা করি যে কোথা থেকে না কোথা থেকে আসে, হয়তো বা দূর দূরান্ত থেকে, বিশেষ করে যে সবজিগুলো আসে অনেক সময় কেমিক্যাল ইউজ করা হয় যাতে দীর্ঘক্ষণ হচ্ছে ভালো থাকে। তো সেই ক্ষেত্রে তো এটার কোনো ঝামেলা নেই। না না, আমাদের এই সবজিটা আমরা যেমন কালকে আমরা এই সকালে মালটা কাটবো, সকাল 6টা বা 5:30টার দিকে আমরা মালটা কাটবো। ধরেন আমাদের ঢাকা পৌঁছাইতে আধা ঘন্টা সময় লাগে। আমরা অনেক সময় ঢাকা নিলে আমরা বক্তাদেরকে বলি, দেখেন আপনারা যে সবজিটা খাচ্ছেন, দেখেন তো এটা ডাডাটা এখান থেকে কষ বাড়িতেছে, আমরা যে কাটা ওইটা জেতা একটা তাজাই থাকে, যে আমরা কাইটটা যে নেই এই জিনিসটা তাজাই থাকে। আর বাইরের থেকে যে সবজিগুলো আছে ওটা ডেডুটাই শুকায় থাকে, ওটা দেখতেই বোঝা যায় এটা কবে আনছে। কিন্তু আমরা যে নিরাপদ সবজিটা নেই, ওরা দেখেই বুঝতে পারে যে না এটা আসলে নিরাপদ। বা এই নিরাপদ বা বিষমুক্ত সবজি নিয়ে আমরা আরো গল্প শুনবো বিরতির পর। দর্শক, এই পর্যায়ে সময় নিয়ে নিচ্ছে আরো একটি বিরতি। আমাদের বিরতির সময় হয়ে গেছে। আর একটি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে আবারও ফিরবো বিরতির পর। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। আপনারা কি মানে কৃষিকাজের বাইরে অন্য কোথাও যাওয়ার সময় পান? তো কৃষকরা একটু সময় কমই পায়, কারণ কৃষকদের সময় কোনো নির্দিষ্ট না। চাকরিজীবীর সময়টা নির্দিষ্ট, কিন্তু আমরা কৃষক সময় মতো আপনার সবকিছু সময় মতো করতে হয়। যদি সময় মতো না করি, যেমন পোকার আক্রমণ, ধরেন সারের দরকার, সবজি পাড়ার দরকার, এই টাইমগুলা খুবই সময় মতোই করতে হবে। ইচ্ছা করলে বা কোনো জায়গায় যায় 1-2 দিন বেড়ামো বা ঘুরমো, ওইটুক সময় আমাদের হয় না। খুব সুন্দর কথা বলেছেন যে আসলে মানে এই সন্তানের চেয়েও বেশি লালন পালন করতে হয় আসলে ফসলকে ওইরকমই যত্ন করতে হয়, কারণ ভালো যত্ন করলে ফসলগুলো সুন্দর হয়, ফলনও বেশি হয়। আসলে যতদূর চোখ যায় আমরা শুধু সবুজই দেখছি, মানে বিভিন্ন ধরনের ক্ষেতে এক এক রকম ফসল। কতটুকু জমিতে আপনি হচ্ছে চাষাবাদ করছেন? মানে এটা কি নিজের জমি নাকি লিজ নেওয়া আছে? মোটামুটি আমরা তো বিঘা বুঝি না, আমরা 3 পাকি জমি বা 70-75% জায়গা শুধু সবজি ক্ষেত করি, আমি অন্য কিছু করি না। এখন একটা সবজি যেটা পটল আছে, তারপরে লাউ দেখছেন, তারপরে এখন আবার লাউ কিছু চারা ফালাইছি, লাউ লাগানোর লেগে আগাম, শসার চারা ফালাইছি আগাম, শসা লাগানোর লেগে জালির চারা ফালাইছি, যেটা জালি লাগামো এই মাসের ভিতরে। আমরা এই 3টা ফসল এখন লাগামো, লাউ, জালি আর আপনার শসা। মানে কৃষকদের আসলে আগাম সবজি লাগানোর উপকারিতাটা কি, মানে এটা লাগালে কি হয়? আগাম ফসলটা করা আপনার এটা লাভজনক বেশি, পরিশ্রমও বেশি। ধরেন আগাম ফসলটা হইলো ভাদ্র মাস, আশ্বিন মাস, এই 2টা সময় পুরো বর্ষাকাল। কারণ আছে অনেক জমি আছে আপনার পানির তলে, ওই জিনিসগুলা যেমন সবজি ক্ষেত আগে করতো, কিন্তু এখন আর করতে পারতেছে না। হিসাব করি যেমন অর্ধেক জমি পানির তলে,
আমরা যে অর্ধেক জমি উঁচা জায়গার মধ্যে আছে, তাইলে আমরা এই সময়টা যেটা করবো সেটাই পয়সা পাবো। এর লেগে কারণ অর্ধেকটা জমি তখন পানির নিচে, অর্ধেকটা জমির আগে যদি আমরা করতে পারি, এটাই আগাম কইছে যে কৃষি অফিসের মাধ্যমে এরা কইছে যে আপনারা ভালো মানের বীজ করেন, আপনারা আগাম করবেন, তাহলে এটা বাজারজাত আপনাকে মূল্য বেশি হবে। যেমন ফুলকপির সম্বন্ধে আমাদেরকে বলে যে আপনারা আগাম করার চেষ্টা করেন, আগাম করলে আপনারা ওটার লাভজনক বেশি হইবেন। আর যদি পরে করেন তাহলে ওই 4 টাকা 5 টাকার মধ্যে আপনারা করবেন, আপনার ক্ষতি। হ্যাঁ, আমরা চিন্তা করে দেখছি, হ্যাঁ, যারা এই যে খাতির জামা করে, যেমন একটু পরে করি এরাই আপনার ধরা খায় যায়। আর যারা বলে যে রিস্ক, যদি মাইর খাই বীজ খাম আবার ফালামো, কিন্তু ওই লোকগুলাই লাভবান বেশি। আসলে এটাই আমার জানার ছিল যে কৃষি কাজ করলে কোনো লস নেই, যদি না কেউ সঠিক পরিকল্পনা এবং সঠিক ভাবে শ্রম যদি দেয়, তার মানে সে কখনোই ব্যর্থতা দিকে ধাবিত হবে না, তার জীবনে সফলতা আসবেই কৃষি কাজ করে, কারণ মানুষ কিন্তু কৃষির পরেই নির্ভরশীল। ভাই, আপনার সাথে কথা বলে খুব ভালো লেগেছে, এবং আপনি যে একটা কথা বললেন না যে আসলে সন্তানের চেয়েও বেশি সময় দিতে হয় আসলে কৃষিকাজকে, তো এটাই আসলে সবার মূলমন্ত্র হওয়া উচিত। কারণ অনেকেই হয়তো বা অভিযোগ জানায় যে আমি তো এটা করলাম কিন্তু লস খেলাম, মানে কৃষিতে আসলে লস বলতে কিছু নাই। ভাই, ভালো থাকবেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো এই ব্লকের দায়িত্বে রয়েছেন, তো কৃষকদের আসলে মানে কিভাবে আপনি উৎসাহিত করছেন বা কৃষকদেরকে কোন কোন ধরনের সহযোগিতা করছেন? এখন বর্তমান মানে আমাদের খরিফ মৌসুম চলতেছে, এই মৌসুমে আসলে বৃষ্টির মৌসুম, যা কৃষকদের জন্য একটা চ্যালেঞ্জিং সময়। তবে এই সময়ে আমরা সব থেকে বেশি কাজ করতেছি আগাম রবি মৌসুমের সবজি, মানে শীতকালীন সবজি আগাম করার জন্য, এটাই আমরা বেশি ফোকাস করতেছি। আর হচ্ছে আপনার আমরা সবসময় যেটা হচ্ছে সবজিতে জৈব সার, জৈব বালাইনাশক এবং হচ্ছে আপনার ভার্মি কম্পোস্ট এর জন্য বেশি সাজেস্ট করতেছি, এবং কৃষক নিচ্ছেও, ইনশাল্লাহ অনেকটাই নিচ্ছে। এটাই আমরা মূলত এখন বেশি ফোকাস দিচ্ছি। সাড়ে 7,000 হেক্টর জমিতে 3 মৌসুম মিলিয়ে, অর্থাৎ রবি, খরিফ 1, খরিফ 2, এই 3 মৌসুম মিলিয়ে প্রায় 7,500 হেক্টর জমিতে আমাদের সবজি চাষ হচ্ছে। এছাড়া বিশেষভাবে লক্ষণীয় যেটা, সাভারের সবজি চাষকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যেহেতু ঢাকা অত্যন্ত কাছে, আমাদের এখানে একটা চায়না সবজি গ্রাম অথবা একটা ফার্ম আমাদের সহায়তায় আমরা কৃষককে উদ্যোক্তা বানিয়ে বিভিন্ন ধরনের বিদেশি যে সবজিগুলো, একদম ব্রুকলি থেকে শুরু করে সেলরি থেকে শুরু করে, তারা এখানে প্রায় 40 থেকে 50 হেক্টর জমিতে চায়না সবজি যেটা আমরা বলি সেটা তারা উৎপাদন করছে। এবং এই সবজিগুলো তারা ঢাকা শহরের বিভিন্ন 5 স্টার হোটেল, বিভিন্ন বড় বড় রেস্টুরেন্ট, এখানে তারা প্রতিদিন এখান থেকে সবজি ঢাকাতে যাচ্ছে। কুব্বাত নামে একজন কৃষক আছেন, মূলত উনার নেতৃত্বেই এই সবজিগুলো চাষাবাদ হচ্ছে এবং সে বেশ ভালোভাবে লাভবান হচ্ছে এবং সামনে তার এটা আরও বাড়াচ্ছে। আমরা সরকারিভাবে চেষ্টা করছি এইবার একটা প্রকল্পের আন্ডারে তাকে একটা মিনি কোল্ড স্টোরেজ, যেখানে সবজিগুলো শর্ট টাইমের জন্য তারা রাখতে পারবে, এ ধরনের একটা রুম আমরা একটা প্রকল্প থেকে তাদেরকে দেওয়ার কথা সিলেকশন করেছি। আশা করি সেটা করলে ওনার যেই প্রাথমিকভাবে যে অনেক সময় কিছু সবজি আছে খুব সেন্সিটিভ, অল্প সময় রাখতে পারলে পরবর্তীতে এটা বাজারে নিতে পারবে। আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তারা আছেন তারা কৃষকের পাশে থেকে তারা পরামর্শ দিয়ে যাচ্ছেন যাতে বিভিন্ন ধরনের রোগ এবং পোকার আক্রমণ থেকে সবজিকে রক্ষা করতে পারে এবং সঠিক সময়ে যেন তারা সহজেই বিভিন্ন খুচরা এবং পাইকারি ডিলারের দোকান থেকে সারের সহজলভ্যতা নিশ্চিত করতে পারে, সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি, চেষ্টায় আছি। আশা করছি অনেকটাই আমরা সফল হয়েছি এবং সামনে আরও বেশি সফল হব এবং আমার দেশের মানুষকে নিরাপদ সবজি খাওয়াইতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করছি। ঘোড়াঘাটে মোশাররফের চারা গাছে ঝুলছে থোকা থোকা 12 মাসি আম, বছরে আয় 20 লক্ষ টাকা। চাকুরি ছেড়ে আম বাগান করে সফল হয়েছেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার মোশাররফ হোসেন। চাকরি ছাড়ার পরে তখন আমি আসে বিভিন্ন ফলজ বাগান তৈরির উদ্যোগ নিলাম। আমি সর্বপ্রথম আগে হাত দেয় এই যে থাইল্যান্ডের একটা ভ্যারাইটি থাই কাটিমন, এই জাতের আম বছরে 3 বার হয়। এই আমটা যদি আমরা চাষ করি তাহলে আমরা বাণিজ্যিকভাবে যদি চাষবাস করি
তাহলে আমরা অনেকটা লাভবান হব। কাটিমনের প্রায় 9000 গাছ, কাটিমনের বাগানই হচ্ছে আমার 48 বিঘা, 1,50,000 টাকার আমি আম বিক্রি করছি। তাতে খরচ লেবার সব বাদ দিয়ে তাতে 1,20,000 টাকা থাকবে। অন্যদিকে তার বাগান পরিচর্যায় সব ধরনের সহযোগিতা করছে উপজেলা কৃষি বিভাগ। 24-25 অর্থ বছরে আমাদের কৃষক পর্যায়ে প্রায় 3 হেক্টর জমিতে 45 মেট্রিক টনের মতো কাটিমন জাতের আম উৎপাদন হয়েছে। ঘোড়াঘাট কৃষি অফিস থেকে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় 5টি প্রদর্শনীতে প্রায় 1 একর জায়গাতে কৃষক পর্যায়ে প্রতিটি বাগানে প্রায় 60টি করে কাটিমন জাতের চারা দেওয়া হয়েছে। আমরা কাটিমন জাতের আম বা 12 মাসি যে আমটা যাতে সম্প্রসারণ হয় এবং এর চাষাবাদ যাতে বৃদ্ধি পায়, এজন্য আমাদের উপজেলা কৃষি অফিস থেকে সকল প্রকার কারিগরি সহায়তা, পরামর্শ এবং নতুন কোনো প্রযুক্তি আসলে সেটা সম্প্রসারণের চেষ্টা করে যাচ্ছি। এখানকার আম বেশ সুস্বাদু, বিষমুক্ত হয়, চাহিদা রয়েছে বেশ। তার বাগানে আম চাষ দেখে অনেকেই বাণিজ্যিকভাবে আম বাগান করার উদ্যোগ নিচ্ছেন। আমি উদ্বুদ্ধ হই, আমাদের এলাকায় আমারই ফুফাতো ভাই মোশাররফ হোসেন, সে প্রথমে থাই কাটিমন আম লাগায় এবং তার আগে লাগাইছিল উনি অন্য বিভিন্ন জাতের আম। থাই কাটিমন লাগার পরে ওটা দেখে উদ্বুদ্ধ হয়ে আমি থাই কাটিমন বেশি না 1 একর জায়গায় লাগাই। গত বছর প্রোডাকশন হয়েছে, এবারও হচ্ছে একটু। অন্য আম যদি আমরা 20-30 টাকা কেজি বিক্রি করি, এটা অন্তত আপনার 100, 120, 150, 200 পর্যন্ত বিক্রি করা যায়। প্রতিদিন এই বাগান দেখতে এবং আম কিনতে আসেন অনেকেই। আমি যদি মোশাররফ ভাইয়ের বাগানে আম ভালো দেখে কিনতে আইছি। কাটিমন আম 150 টাকা কেজি, 5 কেজি নেওয়ার জন্য আমি মোশাররফ ভাইয়ের বাগানে এসেছি। বাগানে আম খুব সুস্বাদু এগুলা, এই জন্য আমি কেনার জন্য আইছি। এখান থেকে মাল কেনাকাটা করে দিনাজপুরে পাঠায়, রংপুরে পাঠায়, রাজশাহী পাঠায়, খুলনাতে পাঠায়, তারপরে তোমার বিরামপুরে পাঠায়, ফুলবাড়ি, ভাদুরিয়া ভাইয়ের এখান থেকে কেনাকাটা পাঠিয়ে দিই। আম ভালো ভাই, এই অসময়ে দুটো আমি পাওয়া যায় আর কি। ভাই বাজার ঠিক নাই, কখনো 200 টাকা কেজিও যায়, কখনো 150 টাকা কেজিও যায়, কখনো 100 টাকা কেজিও যায়। এই বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন অনেকেই। ওষুধ দেব, তারপরে গোড়া সাফ করবো, বাগানে দেখুন করছি। মাসে আমরা 15,000 টাকা মাসে আমরা ইনকাম হয়, এটাতে সংসার আমার ভালো চলে। সরকারের পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দিলে এই উপজেলাতে আরো বৃদ্ধি পাবে আম চাষির সংখ্যা। একটা কথা আছে, আশায় বাঁচে চাষা। একজন গ্রামীণ কৃষকের জীবন কিন্তু খুবই সাদাসিধে। পরিমিত জীবনযাপন, ফসল উৎপাদন করা, এটাই তার মূল লক্ষ্য। এবং সেই সাথে একজন কৃষক কিন্তু চিন্তা করেন যে সর্বোচ্চ পরিমাণে মানে বিশুদ্ধ বা খাঁটি পণ্যটাই আমাদের ভোক্তারা যেন সেটা খেতে পারে, সেটা উপভোগ করতে পারে। এবং সেই সাথে আমরা নিরাপদ খাদ্য গ্রহণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মেরকেও কিন্তু বাঁচার সেই পথটা আরও সুগম করে দিতে পারছি। দর্শক, আপনি যদি কৃষিকাজ করেন, কৃষিকে ভালোবাসেন বা আপনার কৃষিতে সাফল্যের গল্প মালাগুলো আমাদের সাথে তুলে ধরতে চান, তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 01878184077। আমি ফারজানা পূর্বা আজকের মতো বিদায় নিচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে। যাবার আগে বলে যাই, সাফল্যের কথা নিয়ে তো আবার ফিরবো, তবে হ্যাঁ, নিজে নিরাপদ খান এবং নিজের পরিবারকেও নিরাপদ খাওয়ান এবং সেই সাথে নিরাপদ খাদ্য গ্রহণে সবাইকে উদ্বুদ্ধ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।